বন্ধুরা, আজ তোমাদের জানাবো পলাশী যুদ্ধের করুণ ইতিহাস। খুব সহজ সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরবো পুরো ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলো, দেরি না করে শুরু করি। তৎকালীন সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন নবাব আলীবর্দী খান। নবাব আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, ছিল তিন কন্যা। তৃতীয় কন্যা আমিনা বেগমের গর্ভে জন্ম নেয় সিরাজদৌল্লা। সালটা ছিল 1733। জন্ম থেকেই সিরাজদৌল্লাকে নানা আলীবর্দী খাঁ খুব ভালোবাসতেন। সিরাজদৌল্লার বয়স যত বাড়তে থাকে, ততই তিনি সাহসী বিক্রম হয়ে ওঠেন। বয়স যখন 17 বছর, ঠিক সেই সময় আলীবর্দী খাঁ নাতিকে পাশে বসিয়ে পরবর্তী নবাব যে সিরাজদৌল্লা, সেটি তিনি ঘোষণা করেন। আর এখানেই শুরু হয় গোপন গৃহযুদ্ধের খেলা। এরপর আরও 6টা বছর কেটে যায়। সালটা ছিল 1756, 10ই এপ্রিল। আলীবর্দী খান মৃত্যুবরণ করেন। তার আগে আলীবর্দী খান নবাবকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটা যুদ্ধে জয়লাভ করেন। আলীবর্দী খান সিরাজদৌল্লাকে মোটামুটি সব দিকে পারদর্শী করে তুলেছিলেন। আলীবর্দী খানের মৃত্যুর পর তার কথা মতো 1756 সালের 10ই এপ্রিল সিরাজদৌল্লা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মনোনীত হয়। সিংহাসন সিংহাসনে বসেন। আর নবাব সিরাজদৌল্লা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। আর নবাবের মৃত্যুর পর ভারতের ইতিহাসে 190 বছর ইংরেজ শাসন কায়েম হয়। নবাব সিরাজদৌল্লা মসনদে বসার পর চারিদিকে শুরু হয় চক্রান্ত। আর সেই চক্রান্তকারীদের ইন্ধনে চারিদিকে শুরু হয় বিশৃঙ্খলা, অরাজকতা। আর নবাবও সেটা বুঝতে পেরে যায়। ওদিকে ইংরেজরা সেই সুযোগে নবাবের অনুমতি না নিয়ে কলকাতার দুর্গ নির্মাণ শুরু করেন। নবাব খবর জানতেই সেই দুর্গ যাতে ইংরেজরা না করে, তার জন্য দূতের দ্বারা খবর পাঠান। কিন্তু নবাবের আদেশ ইংরেজরা কর্ণপাত করল না। তাই ইংরেজদের কর্ণপাত করল না। আর ইংরেজদের প্ররোচনা দিচ্ছিলেন নিজের খালা ঘসেটি বেগম। কারণ সিরাজদৌল্লাকে নিজের লোকে নবাব মেনে নিতে পারেননি। নবাব বুঝতে পারে নিজের কাছের লোকে ইংরেজদের গোপনে সাহায্য করছে। তাই তিনি ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদ আক্রমণ করে ঘসেটি বেগমকে মুর্শিদাবাদে নিয়ে আসেন। এরপর নবাব সিরাজদৌল্লা ইংরেজদের সেই দুর্গ দখল করার জন্য সৈন্য পাঠান। 1756 সালে 27শে মে কাসেমবাজার দুর্গ আক্রমণ করেন এবং তিনি ওয়াটসনকে হাজির হয়ে তার নির্দেশ পালন করার জন্য একটি অঙ্গীকারপত্র লিখতে বলেন। ওয়াটসন সেই চুক্তিপত্র লিখতে বাধ্য হন। এরপর কাসেমবাজার দুর্গ মানিকচাঁদের হাতে ভার দিয়ে নবাব মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে পূর্ণিয়ার নবাব শওকত জং গোপনে নবাবের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন। আর সে খবর ইংরেজদের কাছে পৌঁছে যায়। এদিকে নিজের লোকদের ষড়যন্ত্র, অন্যদিকে পূর্ণিয়ার নবাবের মুর্শিদাবাদ দখলের চিন্তা ভাবনা। ইংরেজরা বুঝতে পারে এটাই সুবর্ণ সুযোগ। আর সেই সুযোগ ইংরেজরা হাতছাড়াও করতে চায় না। তাই ইংরেজরা পূর্ণিয়ার নবাব শওকত জংয়ের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করে। এদিকে ইংরেজরা রবার্ট ক্লাইভকে প্রধান সেনাপতি নিযুক্ত করে কলকাতা পুনরুদ্ধার করার চেষ্টা করে। সুবিধাবাদী লোভী শওকত জং নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে যুদ্ধের জন্য সব আয়োজন শুরু করে দেন। সিরাজদৌল্লা বুঝতে পেরে শওকত জংকে প্রতিহত করতে সেনাবাহিনী নিয়ে রওনা দেন। নবাবগঞ্জ নামক একটা স্থানে উভয় সেনাবাহিনীর তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধেই শওকত জংকে নিহত করেন। নবাব সিরাজদৌল্লা যুদ্ধে জয়ী হয়ে মোহনলালের হাতে পূর্ণিয়ার শাসনভার দিয়ে নিজের রাজধানী মুর্শিদাবাদে ফিরে আসেন। সিরাজদৌল্লা পূর্ণিয়া যুদ্ধের জয়লাভের খবর পেয়ে বিচক্ষণ ওয়াটসন ও রবার্ট ক্লাইভ সিরাজদৌল্লাকে সন্ধির চুক্তিপত্র পাঠান। সিরাজদৌল্লা কিছু না বুঝে সেই সন্ধি চুক্তিতে রাজিও হয়ে যান। আর সেই দিনের সেই সন্ধি আলীনগরের সন্ধি নামে পরিচিত। মোটামুটি সবকিছু শান্ত হলো। নবাব সিরাজদৌল্লা এবার একের পর এক অপকর্মে জড়িত সেনাপতিদের বিচার শুরু করার সিদ্ধান্ত নেন।
মানিকচাঁদকে অপকর্মের অপরাধে কারাগারে বন্দী করেন। সিরাজদৌল্লার এইরূপ মনোভাব দেখে কুচক্রী রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর খুব ভীত হয়ে পড়েন। তারা অনুমান করল এবার হয়তো তাদের পালা, আর সেই ভয়ে ভীত হয়ে তিনজনে গোপনে মিলিত হলো আর ভাবল নবাবের চরম শত্রু ইংরেজদের সাহায্য ছাড়া তাদের আর কোনো গতি নেই। আর সেই মতো তারা ইংরেজদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে দেয়। আর সুবিধাবাদী ইংরেজরাও সুন্দর সুযোগটা হাতছাড়া করতে চাইল না। ইংরেজদের সঙ্গে চুক্তি হলো নবাবকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসাতে হবে, আর ইংরেজদের সব রকম সুযোগ সুবিধাও দেয়া হবে। ইংরেজরা খুশি মনে সেই সব চুক্তিতে রাজি হয়ে যায়। তারা বুঝে নেয় এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আর এদিকে নবাব সিরাজদৌল্লা তাদের সব গোপন চক্রান্তের কথা জেনে যান। তাই নবাব ভাবলেন বাড়তে দিলে ক্ষতি হবে, তাই কোনো চিন্তা না করে মির্জাফরকে তিনি বন্দি করলেন। ইংরেজরা বুঝে গেল গৃহযুদ্ধ তো শুরু হয়ে গেছে, এই সুযোগ যদি মুর্শিদাবাদ আক্রমণ করা হয় মন্দ হয় না। তাই ইংরেজরা সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দেয়। বন্দি মির্জাফর নবাবের কাছে নত হয়ে সব দোষ স্বীকার করে পবিত্র কোরআন স্পর্শ করে শপথ করল যে শরীরের এক বিন্দু রক্ত থাকতে তিনি আর ইংরেজদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না, আর বাংলার ঐতিহ্য রক্ষা করতে তিনি নবাবকে সমস্ত রকম সাহায্য করবেন। উদার মনোভাবাপন্ন নবাব মির্জাফরের এরূপ আচরণ দেখে খুশি হয়ে মির্জাফরকে মুক্তি দিলেন এবং প্রধান সেনাপতির পদে নিযুক্ত করলেন। আর ওইদিকে ইংরেজরা সৈন্য সামন্ত নিয়ে রাজধানী দখলের উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে। সেই খবর নবাবের কানে পৌঁছাতেই নবাব তড়িঘড়ি রায়বল্লভ, মীর মদন, মোহনলাল ও মির্জাফরকে ডেকে পাঠালেন আর তাদের হাতে যুদ্ধ পরিচালনার ভার তুলে দিয়ে সৈন্য সামন্ত নিয়ে তৈরি হওয়ার আদেশ দিলেন। দিনটা ছিল 23শে জুন 1757। ইংরেজরা সৈন্য সামন্ত নিয়ে পলাশীর প্রান্তরে এক আমবাগানের কাছে যুদ্ধের জন্য সৈন্য সামন্ত নিয়ে ঘাঁটি বসালেন। ওদিকে নবাবের নির্দেশ মতো প্রচুর সেনাবাহিনী নিয়ে মীর মদন, মোহনলাল, রায়দুল্লভ ও মির্জাফর অপর প্রান্তে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তখন সকাল ঠিক 8টা। মীর মদনের নেতৃত্বে একটা দল ইংরেজদের ওপর আক্রমণ শুরু হলো গুলিবর্ষণ। প্রচুর সেনাবাহিনী ও প্রচুর অস্ত্রশস্ত্র দেখে রবার্ট ক্লাইভ একটু ভয় পেয়ে গেলেন। মীর মদন সেনাবাহিনী নিয়ে এগিয়ে যেতে থাকে। এদিকে মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিল নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, তাদের সামান্যতম সাহায্য করল না। এদিকে বুদ্ধিমান ক্লাইভ সৈন্যদের গুলিবর্ষণ না করে আমবাগানে লুকিয়ে থাকার নির্দেশ দেন। তার ক্লাইভ নিজে অপর প্রান্ত থেকে দূরবীনের সাহায্যে সব কিছু লক্ষ্য করতে থাকে। এবার সকাল গড়িয়ে দুপুর হলো, আকাশ মেঘে ভরে উঠল, হঠাৎ বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টিতে মীর মদনের গোলা বারুদ অধিকাংশই ভিজে গেল। তবুও সাহসী মীর মদন হাল ছাড়ে না। বৃষ্টিতে ভেজা বারুদ আর আঘাত হানতে সক্ষম হয় না। ক্লাইভ এবার বুঝতে পারে একটা সুযোগ নিয়ে দেখা যায়, তাই ক্লাইভ এবার পাল্টা গুলি বর্ষণ শুরু করে দেয়। হঠাৎ করে একটা গুলি মীর মদনকে আঘাত করে আর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। মীর মদনের সঙ্গে মোহনলাল যুদ্ধে সহযোগিতা করেছিলেন, কিন্তু বিশ্বাসঘাতক মির্জাফর নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন। এদিকে মির্জাফর সৈন্যদের শিবিরে ফেরার আহ্বান করেন। সৈন্যরা শিবিরে ফিরতে শুরু করে দেয়। দূর থেকে দূরবীন নিয়ে দেখা ক্লাইভ তখন আক্রমণ আরো জোরদার করার পরামর্শ দেন, আর ইংরেজদের মুহুর্মুহু ছোড়া গুলির আঘাতে একের পর এক সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে। অবশেষে ইংরেজ সৈন্য এগিয়ে আসতে থাকে, কারণ তাদের আর কোনো বাধা নেই।
বুদ্ধিমান ক্লাইভ সৈন্য নিয়ে নবাবকে আক্রমণের জন্য মসনদের দিকে এগোতে থাকে। সিরাজদৌল্লা বুঝতে পারে বিপদ তাকে হাতছানি দিচ্ছে। তাই নবাব আর দেরি না করে 4 বছরের শিশু ও বিবি লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মসনদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থলপথ ধরে প্রথমে তিনি যান ভগবানগোলা, সেখান থেকে নৌকায় চেপে পৌঁছে যান নাজিমপুরে। সেখানে একটি মসজিদে তিনি আশ্রয় নেন। আর এদিকে ক্লাইভ ঘোষণা করেন, নবাবের সন্ধান যে দিতে পারবে তাকে বহু মূল্য পুরস্কৃত করা হবে। অর্থের লোভ বিশ্বাসকেও হার মানায়। মসজিদের অনেকেই নবাবকে চিনতে পারে। তাদের মধ্যে একজন লোভে সেই খবর মীর জাফরের কাছে পৌঁছে দেন। আর মীর জাফরের সৈন্যরা গোপনে সেখানে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে। নবাবকে বন্দি করে রাখা হয় একটা নির্জন ঘরে। মীর জাফরের পুত্র মিরন চিন্তা করে বাঁচিয়ে রাখা কিন্তু ঠিক হবে না। তাই পরের দিন সকালে মিরনের আদেশকে নবাবকে হত্যা করা হয়। বন্ধুরা, কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।